বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো ইরানের বিষয়ে এবং তারেক জিয়ার রোহিঙ্গা সমস্যার সমাধানের ফর্মুলার বিষয়ে। তার পূর্বে প্রথমেই আমি ইরান নিয়ে কয়েকটি কথা বলতে চাই। আজকে শনিবার, সাধারণত আমি আন্তর্জাতিক বিষয়ে কথা বলি। তো ইরানে আজকে যে সমস্যাটা, এই সমস্যাটা তো ইরান সৃষ্টি করে নেই। এই সমস্যাটা তো আমেরিকা সৃষ্টি করেছে এবং এর সমাধানও আমেরিকার কাছে। ইরান তো একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ ছিল। ইতিহাস, ঐতিহ্যে, অর্থবিত্তে সব দিক দিয়ে একটা সমৃদ্ধ দেশ ছিল। 1953 সালে মোসাদ্দেক তখন ইরানের প্রেসিডেন্ট, জনগণের নির্বাচিত, অত্যন্ত পপুলার, দেশের উন্নয়নে প্রচুর কাজ করেছে। কিন্তু আমেরিকার লোলুপ দৃষ্টি পড়েছে ইরানের দিকে। আমেরিকার ভালো লাগেনি একটি গণতান্ত্রিক চর্চায় রত একটি উন্নয়নশীল এবং উন্নতশীল একটা দেশ হবে, দেশ হচ্ছে, তার কাছে সেটা ভালো লাগেনি। কারণ মোসাদ্দেক আমেরিকার তল্পি বাহক হয়নি, এটাই তার অপরাধ। বাংলাদেশে 5ই আগস্ট যা যা হয়েছে, যেভাবে একটি গণতান্ত্রিক, একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সফল রাষ্ট্রনায়ক এবং জনপ্রিয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে যেভাবে ষড়যন্ত্র করে রঙিন বিপ্লব, যাকে ওরা বলে কালার রেভলিউশন, সমাজের প্রায় সব অঙ্গগুলিকে বশীভূত করে লোভে, অর্থ দিয়ে বিভিন্নভাবে যেভাবে তাকে এই শেখ হাসিনার সরকারকে সরিয়ে তাদের মনোনীত, তাদের পাপেট, তাদের পোষ্য প্রাণী ডক্টর ইউনূসকে যেভাবে ক্ষমতা বসিয়েছে, ঠিক সেম মোসাদ্দেককে সরিয়ে পাহলবিকে, শাহ পাহলবিকে রাজা রাজতন্ত্র কায়েম করেছে। তো দীর্ঘদিন পরে রেজা শাহ পাহলবি যখন ব্যর্থ, অর্থনৈতিকভাবে ব্যর্থ, সামাজিকভাবে ব্যর্থ, নীতি আদর্শের দিকে ব্যর্থ এবং দুর্নীতিবাজ প্রমাণিত, তখন দেশের মানুষ ফুঁসে উঠেছে। আয়াতুল্লাহ খোমেনি 1953 সালে রাষ্ট্র ক্ষমতায় ছিল না, বাট একটা রাজনৈতিক শক্তি ছিল। সেও তখন পালিয়ে দেশ ছাড়া হয়েছিল। তার সমর্থক, বিক্ষুব্ধ জনতা, সমস্ত সেকশন অব দি সোসাইটি থেকে মানুষ যখন বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামা শুরু করেছে,
এবং একটা সময় গিয়ে 79 সালে আমেরিকার পুতুল সরকারকে যখন উৎখাত করেছে, তারপর থেকে আবার আমেরিকা এই দেশের পিছনে লেগেছে নানানভাবে। একটা দিন শান্তিতে দেয় নাই ইরানকে আমেরিকা। এগুলি করতে করতে নানান বাহানা করতে করতে আজকে ইরানকে এই পর্যায়ে এনেছে। ইরানের ডিটারমিনেশন ছিল দেখেই এত স্যাংশনের মধ্যে, এত কিছুর মধ্যেও তারা আত্মরক্ষার প্রস্তুতি নিয়েছে এবং সেই সুফল তারা এখন পাচ্ছে। এখন সেই ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তার তো পালাকুত্ত আছেই, ইসরায়েল নামক একটা, তাকে দিয়ে যেখানে যাকে খুশি সেখানে তাকে কামড় দেয়, হামলা করে। কিন্তু আজকে ইরান তার কৌশল, তার শক্তি প্রমাণ করেছে যে ইসরায়েলকে পরাজিত করার মতো শক্তি সে অর্জন করেছে। এখন আমেরিকা যদি সরাসরি ইরানের বিরুদ্ধে না নামে, তাহলে ইসরায়েল, হ্যাঁ, ইরানের অনেক ক্ষতি হবে, কিন্তু আলটিমেটলি ইসরায়েল এখানে কোনো সফলতা পাবে না এবং ইসরায়েলও ইরানের চেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইসরায়েল আর্থিকভাবে ইরানের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী দেশ। খনিজ সম্পদ তত বেশি নাই, কিন্তু যেহেতু তার পৃষ্ঠপোষকরা সবাই ধনী, আমেরিকার মতো দেশ তাকে হাত খুলে সহযোগিতা করে, বিলিয়ন বিলিয়ন ডলার বছরে অনুদান দেয়, নিজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি দেশ, অত্যন্ত স্বাবলম্বী একটি দেশ, শক্তিশালী একটি দেশ। সো ইসরায়েল একটা পিনাট, মাত্র একটা 22,000 বর্গ কিলোমিটারের একটা দেশ, তাও এটা পুরোটা তাদের না। তাদের ম্যাপে 22,000 বর্গ কিলোমিটার যে তারা দেখায়, এর মধ্যে গাজা আছে, পশ্চিম তীর আছে, তারপরে গোলান হাইট আছে, এইসব সব ধরে তারপরে বেসিক্যালি ওদের 10 থেকে 11,000 স্কোয়ার কিলোমিটারের নিজেদের 67-এ যদি চলে যায় আর কি, বর্ডারে যদি চলে যায়, মাত্র 1 কোটি লোক। সেখানে ইরান একটা বিশাল দেশ, ইসরায়েলের থেকে 73 গুণ বড় একটি রাষ্ট্র ইরান। 9 গুণ বেশি জনসংখ্যার দেশ। তো সেই দেশকে তো ওরা দখল করতে পারবে না, কখনোই না। সেই সামর্থ্যই ওদের নাই, সেই জনশক্তি ওদের নাই। টেকনোলজি দিয়ে তারা উপর থেকে অনেক কিছুই করতে পারবে, কিন্তু নিচে আসতে পারবে না। সেটা আমেরিকাও আসবে না, আমেরিকা তো আসবেই না। স্থল যুদ্ধে বা ইরানকে দখল করা, এগুলির মধ্যে তো আমেরিকা যাবেই না। তাদের যে শিক্ষা হয়েছে আফগানিস্তান থেকে, ইরাক থেকে, ভুলেও আমেরিকা কোনোদিন আর কোনো স্থলপথে কারোর সাথে কোনো যুদ্ধে জড়াবে না। ইসরায়েল তো প্রশ্নই আসে না। এক হামাসের সাথেই গত 18 মাস পর্যন্ত কুলিয়ে উঠতে পারতেছে না ইসরায়েলের পেটের মধ্যে, তাও স্থলপথে। যাদের ট্যাঙ্ক নাই, বিমান নাই, নৌবাহিনী নাই, ভারী কোনো অস্ত্র নাই, কামান নাই, শুধু AK-47 লিয়া আর কিছু কাঁধে রেখে যেই হ্যান্ড গ্রেনেড যেগুলো করে, রকেট লঞ্চার যেগুলি ব্যবহার করে, সেগুলি দিয়ে কিছু টুকটাক এগুলিতে সাধারণ
যে সমস্ত বিদ্রোহীরা থাকে বিভিন্ন জায়গায় তাদের কাছেই থাকে। তো ইসরায়েলের মতো এরকম একটি সামরিক শক্তির বিরুদ্ধে 18 মাস পর্যন্ত এখনো টিকে আছে তার পেটের মধ্যে, তো সেখানে ইরান তো অনেক বহুত বড় ব্যাপার। তো তার এটার সমাধান কি? এখন যেভাবে এই জায়গাটার মধ্যে প্রতিদিন এটার যেই গভীরে যাচ্ছে এই সমস্যা, এতে আপাত দৃষ্টিতে যত লিঙ্গার হবে ইরানের জন্য ততই ফিউচারে ভালো হবে। কারণ এখন যদি ইরানকে পরাজিত করতে চায় তাহলে এটা একটা আঞ্চলিক অস্থিতিশীলতা বড় ধরনের ভাবে সৃষ্টি হবে। এমনকি রাশিয়া যেভাবে আগাচ্ছে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা তো শুধু উপসাগরের সমস্যা না, এটা শুধু এশিয়ার সমস্যা, এটা সারা বিশ্বের সমস্যা হিসাবে আস্তে আস্তে সামনে চলে আসতেছে। জ্বালানির উপরে যেখানে বিশ্ব এখন পর্যন্ত নির্ভরশীল, প্রথম ধাক্কাটাই লাগবে জ্বালানির উপরে, অলরেডি লেগেছে সামান্য হলেও। তেলের দাম $200-300 হয়ে যেতে পারে যদি হরমুজ প্রণালী আর উপসাগরে চলাচল বন্ধ হয়ে যায়। ইরান যে কৌশলে এখন মিসাইল ছাড়তেছে প্রথম থেকেই অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, তারা ডেকয় মানে নকল মিসাইল, নকল ড্রোন, যে মানে আসল মিসাইল বা আসল ড্রোন যদি খুব কন্টিনিউয়াসলি বাল্ক করে পাঠায়, সেখানে অনেক খরচ এবং ট্যাকটিক্যাল ব্যাপার আছে। ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কি বলে আয়রন ডোম, প্যাট্রিয়ট আমেরিকার, এরা তো এগুলি সব বসানো, তো এরা তো ডিক্লেয়ার করছে যে মশাও ঢুকতে পারবে না, মাছিও ঢুকতে পারবে না, কিন্তু সেগুলি তো সিস্টেম আছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো তো একটা ক্যাপাসিটি আছে, কোনোটার 4টা ব্যারেল 4 চ্যানেল, কোনোটা 8 চ্যানেল। তো কি হয়, ওরা প্রথমে করে কি, এটা যেটা রাশিয়া ইউক্রেনে করেছে, প্রথমে ডেকয় মিসাইল এবং ড্রোন সামনে যায়, আর ওই এয়ার ডিফেন্স সিস্টেমের হলো ওদের রাডারে ধরা দেখা দেওয়া মাত্র, সেটা কি ঘোড়া না গাধা না হাতি, অত কিছু না, কোনো কিছু সামনে আসলো অটোমেটিক্যালি ওইটা ফায়ার করবে। তো ওরা প্রথমে ফলসগুলো পাঠালে ওই ফায়ার যখন শেষ হয়ে যায় এর মধ্যে, তখন অরিজিনালগুলি এসে আজকে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পড়েছে। এবং ফলসগুলোর ভিতরে ইঞ্জিন থাকে, রকেট থাকে, সিস্টেম সবই থাকে, কিন্তু দাম কম, হয়তো বাংলাদেশি টাকায় একটা 15,000 টাকা 12,000 টাকা খরচ পড়বে বা 20,000 টাকা খরচ পড়বে। আর অরিজিনাল যেগুলো সেগুলির দাম হয়তো, মিসাইলের দামটা আরো অনেক বেশি, ক্ষেত্র বিশেষে আমি তো এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট সবই লাখের উপরে। তো এগুলি করতে গিয়ে, এই কৌশলে গিয়ে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেমের যেই মিসাইলগুলো, সেগুলি শেষ পর্যায়ে চলে আসছে। এটা তো চাইলেই এমন না যে আমি সুইচ অন করলাম সাথে সাথে ফুরফুর করে বেরিয়ে গেল, না, এত সহজ না। এই যে ইউক্রেনে যে যুদ্ধটা হয়েছে বা হচ্ছে, কেন এখন ইউরোপ এবং আমেরিকা ব্যাকফুটে চলে গেছে? বিকজ এখানে যেই পরিমাণ গুলির দরকার, যেই পরিমাণ কামানের গোলা দরকার, যেই পরিমাণ ড্রোন দরকার, যেই পরিমাণ মিসাইল দরকার, যেই পরিমাণ ট্যাঙ্কের গোলা দরকার, কামালের গোলা দরকার, রাশিয়া পুরা আমেরিকা এবং ওদের যে আমেরিকার যে জোট, ইউরোপ সহ, ন্যাটো সহ, এই দক্ষিণ কোরিয়া, জাপান টাপান তাইওয়ান মিলে সব, তার থেকে 3 গুণ বেশি প্রোডাকশন করার ক্যাপাসিটি তার। সো রাশিয়া বৃষ্টির মতো যেভাবে ছড়ে, যেটা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় ওই ইউক্রেনের অফিসাররা সাক্ষাৎকার দিয়ে বলেছে যে আমরা একটা গুলি করি, রাশিয়া 20টা গুলি করে, আমরা কিভাবে পারবো? আমাদেরকে রেশনিং করা আছে, সারাদিন এই পরিমাণ গুলি করতে পারবা,
এই পরিমাণ কামানের গোলা ছাড়তে পারবা। তো রেশনিং করে তো আর যুদ্ধ হয় না, তো তারা কাভার করতে পারে নাই। সো 55টা বিশ্ব শক্তি একসাথে হয়েও রাশিয়ার ক্যাপাসিটির সাথে তারা তাল মিলাতে পারে নাই, সাপ্লাই চেইন সেভাবে মেনটেন করতে পারে নাই। ইরানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতেছে। ইরানে তো টেকনোলজি এত হাই না, তো কিভাবে তারা এখন পর্যন্ত টিকে আছে বা এই সফলতা তারা পাচ্ছে? আমেরিকা যেমন স্যাটেলাইট থেকে সমস্ত তথ্য ইসরায়েলকে দেয়, ইসরায়েল সেইভাবে পিন পয়েন্ট করে তারা আক্রমণগুলি করে, সেইভাবে তারা মিসাইল কখন মিসাইল ছাড়লো 1 সেকেন্ডের মাথায় সেটা দেখতেছে, থেকে কোথায় যাচ্ছে, সব সব তথ্য ইসরায়েলকে দিচ্ছে, নিজেরাও সেখানে আছে, সেইভাবে তারা। একইভাবে রাশিয়াও এখানে এবং চীন ইসরায়েলকে সেই টেকনোলজিক্যাল সাপোর্ট, ইরানকে সেই টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই যে দেখে 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 যে এই যে ইরান বিভিন্ন জায়গায় যে মিসাইল মারতেছে, সবই রাশিয়ার পাঠানো তথ্যের ভিত্তিতে মুহূর্তের মধ্যে কোথায় কখন কি হচ্ছে এগুলি সব তথ্য দিয়ে যাচ্ছে। সো ইরানেরও সেই ব্যাকআপ আছে, রাশিয়া সেইভাবে তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, কারণ সে তার এটা নৈতিক দায়িত্ব। ইরানের সাথে তার একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, এবং রাশিয়া যেভাবে বলতেছে এটাকে তারা আরো বেশি ম্যাচিউর করবে, আরো বেশি ম্যাটেরিয়ালাইজ করবে, যাতে আমেরিকা এখানে সরাসরি হস্তক্ষেপ না করে। কারণ রাশিয়ার কাজ হলো যে আমেরিকাকে বন্ধ করো, তাইলে পারলে ইসরায়েলি ঠেকাও। কারণ রাশিয়া এতদিনে ইরানকে এমনভাবে তৈরি করে দিছে, আরো কিছুদিন সময় পেলে আরো কিছু, কারণ অলরেডি রাশিয়ার Su-35 45টা বিমান অর্ডার দিয়ে বসে আছে, সেগুলি এখনো পায় নাই। সেগুলি পাইলে আজকে বিমানের যেই বাহাদুরি ইসরায়েল করতেছে এইটা করতে পারতো না। সো আস্তে আস্তে সেই ব্যবস্থা হবে। এখন ধরলে তাকে টিকিয়ে রাখা। আর এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি মনে করি না, এখনো কালকে আমি বলেছি, আমি মনে করি না আমেরিকা এত বড় বোকামি করবে। তার যেই পরিমাণ ক্ষতি হবে, আবার সে আফগানিস্তানেও থেকেও করুণ নাস্তানাবুদ হবে এখানে। ইরান একটা বিশাল দেশ, বাংলাদেশের 11টার সমান। এই পুঁটি মাছ ইসরায়েলের 73টার সমান, আফগানিস্তানের 4টার সমান, ইরাকের 5টার সমান। এত বিশাল দেশকে তো এই বোম্বিং করে আপনি নিয়ন্ত্রণ করা যাবে না, এত সহজ না। তাও আবার ইরানের মতো দেশ, ওরা সেটা সবই বুঝে, কিন্তু এই হামকি ধুমকি দিয়ে ইচ্ছা করে যেগুলি তো কোনো কাজ হবে না। ইরান তো সব স্পষ্টভাবে বলে দিতেছে, তোমার ওই বোম্বিং এর মধ্যে আমি তোমার সাথে কথাই বলবো না। এখন যে জিনিসটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে ইরানের এখন রাইট হয়ে গেছে পারমাণবিক বোমা তার আয়ত্তে আনা, পারমাণবিক বোমার অধিকারী হওয়া। তাইলে হবে কি, আজকে যে আরব রাষ্ট্রগুলো ইরানের আশেপাশে, তো ইরানের কোনো শত্রু নাই, ইরানের হয়ে তারা ইরানের পক্ষে যুদ্ধ করবে না আমেরিকার বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু ইরানের ক্ষতি করবে না, ইরানের ক্ষতি হোক সেইটাও চাইবে না। কেন? তাদের সেই ভরসাটা নাই যে আমেরিকার বা ইসরায়েলের এই চাপের মুখে ইরান সার্ভাইভ করতে পারবে, সাস্টেইন করতে পারবে, সেই ভয়। কিন্তু ইরান যদি যেইভাবেই হোক আজকে যে পর্যায়ে সে ঘুরে দাঁড়িয়েছে, যদি সেটেল হয় এবং সে যদি পারমাণবিক বোমা আত্মস্থ করতে পারে, মানে অধিকার নিতে পারে, তার নিয়ন্ত্রণ নিতে পারে, তারা তৈরি করতে পারে, তাহলে বিশ্বে একটা শান্তি আসবে। ওই অঞ্চলে তো আসবেই, বিশ্বে একটা শান্তি চলে আসবে, এর কোনো বিকল্প নাই। ইরান পারমাণবিক বোমা পাওয়ার বা অধিকারী হওয়ার কোনো বিকল্প নাই বিশ্ব শান্তির জন্য। তখন সমস্ত মুসলিম কান্ট্রিগুলি, সমস্ত আরব দেশগুলি রুখে দাঁড়াবে এবং এক হয়ে যাবে। এই যে এখন কথায় কথায় ইসরায়েল এবং আমেরিকার ছড়ি ঘুরানোর উপরে তারা চলতেছে, এটার থেকে তারা মুক্ত পাবে। তারা সেটা চায়, কিন্তু সেই শক্তি সামর্থ্য তাদের নাই। তো আমার বিশ্বাস রাশিয়া এবং চীন
এই সুযোগে একটা ফয়সালা করার চেষ্টা করবে যে ইরানকে যেভাবে হোক রক্ষা করার জন্য, তারপরে কিভাবে পারমাণবিক বোমা ইরান বানাবে সেটা তার রাইট। উত্তর কোরিয়া বানাতে পারলে, পাকিস্তান বানাতে পারলে, ইসরায়েল নিজে বানাতে পারলে ইরান কেন পারবে না? আর আজকে যেহেতু এরকম একটা পরিস্থিতির মুখে পড়ছে, আজকে যদি ইরানের পারমাণবিক বোমা থাকতো তাহলে কেউ ইরানের গায়ে একটা টোকা দিতে সাহস পেত না, বাঁকা চোখে দেখাতেও সাহস পেত না। সো এই সব কিছু আজকে প্রমাণ করে, যুক্তি দেয় যে ইরান ডিজার্ভ টু বি এ নিউক্লিয়ার পাওয়ার, otherwise Iran cannot exist. Today may not be happen, but tomorrow it can be happen that Iran will be destroyed. So ইরানের এখন মূল এই হলো পারমাণবিক বোমা তাকে বানাতেই হবে, অথবা রাশিয়ার সাথে তার মিলিটারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে হবে, যে তোমাকে কেউ আঘাত করলে, যেটা উত্তর কোরিয়া, বেলারুশ বা অন্যান্য দেশের সাথে যেভাবে করেছে সেভাবে করলেই কেবল ইরানের নিরাপত্তা নিশ্চিত হবে। আশা করি ইরান অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান একটি নেতৃত্বের দেশ। রাশিয়া যেহেতু তাদের সাথে আছে, সেই ক্ষেত্রে তারা নিশ্চিতভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য পথ বের করবে। আপনারা অনেকে শুনেছেন যে তারেক রহমান গতকালকে একটা বক্তব্য দিয়েছে রোহিঙ্গাদের নিয়ে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এইটুক বলবো, জাফরুল্লাহ চৌধুরী মারা গেছে, আপনারা হয়তো স্মরণে থাকতে পারে আপনাদের, যে উনি একাধিকবার বলেছে, তারেক বসে আছো লন্ডনে, দেশের মানুষ যায় ওখানে লেখাপড়া করতে, তুমি তো ওখানেই আছো, একটু লেখাপড়া করো। রাজনীতি করতে হলে, দেশের নেতৃত্ব দিতে হলে লেখাপড়া করতে হবে, একটু বিদ্যা বুদ্ধি অর্জন করো। তখন জাফরুল্লাহ চৌধুরীকে বহুত আজে বাজে কথা লোকাল বিএনপি নেতারা অনেক আজে বাজে কথা বলছে, এবং তাকে অপমান করতেও গেছে, মারতে পর্যন্ত গেছে প্রেস ক্লাবে। তা আমারও একটা ধারণা ছিল, এতদিন পর্যন্ত 17-18 বছর পর্যন্ত ইয়েতে থাকে, লন্ডনে থাকে, গল্পের বই না পড়ে, সিনেমা নাটক না দেখে অন্তত দেশের সম্পর্কে আরো বেশি জানুক, আরো বেশি বুঝুক, বিশ্ব সম্পর্কে জানুক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বিএনপি বিরোধিতা করি, এটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ, এটা রাজনৈতিকভাবেই আমি বিরোধিতা করি। কিন্তু আমি চাইব যে আমার প্রতিপক্ষ বুদ্ধিমান হোক, আমার প্রতিপক্ষ জ্ঞানী হোক। তা না হলে ওই যে বলে না, বুদ্ধিমান শত্রু ভালো, মূর্খ বন্ধু ভালো না। তো সেই তত্ত্বের ভিত্তিতে আমিও বা দেশপ্রেমিক প্রগতিশীল সকল মানুষই চায় যে প্রতিপক্ষ যেন অন্তত জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। তো এতদিন পর্যন্ত ওখানে ছিল, আমারও একটা বিশ্বাস ছিল যে এখন পড়াশোনা করতেছে বা দেশ দুনিয়া সম্পর্কে জানতেছে, একটা ম্যাচিউরিটি আসতেছে। এমন তো না যে সে ঘুমাইছে আর খাইছে, সে তো পলিটিক্সের মধ্যেই ছিল, নেতা নেত্রীদের সাথে সবসময় যোগাযোগ ছিল, প্রোগ্রাম যত খারাপ বুদ্ধি হোক আর ভালো বুদ্ধি যেগুলি হয় সমস্ত কিছুর মধ্যে সে ছিল। কিন্তু আনফর্চুনেটলি 5ই আগস্টের পর থেকে তার যেই খোলামেলা বক্তব্য আমরা দেখে আসছি, তাতে আমি খুব হতাশ। অত্যন্ত দেশ পরিচালনা করার মতো, বিএনপির মতো এত বড় একটা দল পরিচালনা করার মতো থাকতেই পারে, কি উপায় না থাকলে কি করবে, তো আছেই, খালেদা যেহেতু ছিল তো তা কি করার আছে। কিন্তু দেশটা তো বিএনপি না, দেশটা তো 18 কোটি মানুষের। এখানে ভালো মন্দের বিষয় আছে, নেতৃত্বের গুণে। তো সেরকম একটা মানুষ যদি দেশের নেতৃত্বে না আসে, তাহলে তো দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হবে। এবং আমি খুব হতাশ যে তার বক্তব্যে সে বলেছে
দুইটা জিনিস বলেছে। একটা হলো মায়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে হবে, আরো চেপে ধরতে হবে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। আরেকটা বলছে রোহিঙ্গারা সেখানে ফেরত যাবে তাদের ইচ্ছা এবং মর্যাদার ভিত্তিতে। এটা হলো ওই পশ্চিমাদের বক্তব্য সে ধারণ করেছে এবং সেইটাকে সে এখন প্রচার করলো পশ্চিমাদেরকে খুশি করার জন্য। হ্যাঁ, আমরা তো বলি না যে বর্ডারে গিয়ে নিয়ে ধাক্কা দিয়ে ওই পারে রোহিঙ্গাদেরকে দিয়ে দেওয়া, না, সেটা আমরা বলি না। সেটা প্রধানমন্ত্রী কোনোদিন বলে নাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই সেটা বলেনি। উনিও বলেছে এবং সেটা বলেছে না শুধু, সেটা প্রমাণও করেছে। উনি চায় যে রোহিঙ্গারা মানুষের মতো বিভিন্ন অধিকার ভোগ করে তারা বেঁচে থাকুক। সেজন্যই উনি ২৫০০ কোটি টাকা খরচ করে ভাষান্তরে তাদের জন্য অন্যরকম একটা ব্যবস্থা করে দিয়েছে, যা পৃথিবীর আর কোথাও নাই। বহু দেশে রোহিঙ্গারা আছে, তাঁবুর মধ্যে থাকে, বহুভাবে থাকে, উদ্বাস্ত। আপনারা দেখেন কত দেশে, এই সিরিয়াতে, এই লেবাননে, জর্ডানে, মিশরে, তুরস্কে, সব তাঁবু। কারো বাড়িতে কেউ জায়গা দেয় না, কেউ বাড়িঘরও করে দেয় না। শেখ হাসিনা তাদেরকে বাড়িঘর করে দিয়েছে, বিল্ডিং করে দিয়েছে। অত্যন্ত চমৎকার ভাষান্তকে তাদের ব্যবস্থা। প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূতদেরকে যেখানে নিয়ে গেছে দেখছি, প্রশংসা করেছে, উদ্যোগের প্রশংসা করেছে, শেখ হাসিনার প্রশংসা করেছে। তিনি কতটা মানবিক, যে মানুষ ঘর বাড়ি ছেড়ে এখানে উদ্বাস্তুর মতো আসছে, তাদের জন্য সে কতটা চিন্তা করে। তখন অনেকে হাসাহাসি করছে। সো তারেক জিয়া যে আজকে পশ্চিমাদের সুরে কথা বলে সম্মানের সাথে এবং তাদের ইচ্ছায়, আমি তো মনে করি না এই যে 12 লাখ 13 লাখ রোহিঙ্গা আছে তাদের ইচ্ছায় তারা সবাই যাবে, আমি এটা মনে করি না। একটা পর্যায়ে তাদেরকে পাঠাতে হবে, তারা যাবে না। কেউ কেউ যাবে, কিন্তু তাদেরকে পাঠাতে হবে। আর মর্যাদা, সেটা মর্যাদার অনেক লেভেল আছে। এখন কেউ যদি মনে করে যে কেউকে পালকিতে করে নিয়ে যেতে হবে, সেটাও একটা মর্যাদার মতো যাওয়া। আর কেউ যদি মনে করে যে না, ওখানে তাদের বাড়িঘর তো নাই, তাহলে কিভাবে থাকবে, কোথায় থাকবে? জাতিসংঘের মাধ্যমেই সেখানে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, সেখানে যায় থাকবে। এখন যদি বলেন না, আমাদের আগের বাড়িতে সে জায়গায় আমাদেরকে বাড়ি করে দাও, থাকতে হবে, নাহলে আমরা যাব না, এসব কথা, এগুলি মাথায় রেখে তারপরে কথা বলতে হবে। আর মায়ানমারের কথা তারেক জিয়া যেটা বলেছে, তাদেরকে চাপ দিতে হবে, এটা কিন্তু লক্ষণ খারাপ, খুবই খারাপ। এটার সাথে করিডোরের সাথে রিলেশন আছে। এই টোনটার সাথে, এই বক্তব্যের সাথে করিডোর বা চ্যানেল যাই বলুক, এই ইনুসের সাথে কথা বলার পরে, বৈঠক করার পরে আজকে যেই কথাটা বলছে, এই যে মায়ানমারকে চাপ দিতে হবে, এই কথাটা অনেক তাৎপর্যপূর্ণ। মায়ানমারকে চাপ দিয়ে তো আমরা এই রোহিঙ্গা পাঠাতে পারবো না, এটা নেগোশিয়েট করতে হবে, দেন দরবার করতে হবে, এইটাই বিকল্প। তাই নাকি যুদ্ধ, চাপ মানে কি যুদ্ধ করবেন? মায়ানমার শুনলো না, কি হবে? তখন বলবে যে ঠিক আছে, তাইলে আরাকানের সাথে কথা করে, আরাকানরে দিয়ে আমরা সাহায্য করে রাখাইন আমরা মুক্ত করে সেখানে পাঠাবো। তখন আবার এই কথায় আসবে। ওই কথা বলার জন্য এখন এইসব বাহানার কথা বলতেছে। ইউনূসের সাথে তারেক বৈঠকের পরে অনেক পরিবর্তন আমি তখনই বলেছি। এখন শুধু এই নির্বাচনের এই কাহিনীটুকু অ্যাডভার্টাইজমেন্ট, সেটাও ভুয়া অলরেডি প্রমাণ হয়ে গেছে। কারণ খলিল তখন বলেছিল সাংবাদিক সম্মেলন করে হোটেলে যে দ্রুত নির্বাচন কমিশন একটি তারিখ ঘোষণা করবে। আর নির্বাচন কমিশন বলছে আমি কোনো সংকেত পাই নাই, আমরা এটা না। আবার আজকে বলছে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব না। তার মানে সরকার যেভাবে চাইবে সেইভাবে। তো ওই কথার
পরে আজ পর্যন্ত সেটার কোনো কার্যকারিতা তৎপরতা আমরা দেখি নেই। তো ওটা বুয়া শেষ গেছে, সেগুলি নিয়ে অন্যদিন কথা বলবো। তো এখন আসছে করিডোর নিয়ে একটু স্লাইট একটা আভাস দিল যে মায়ানমারকে চাপ দিতে হবে। এই প্রথম আমি শুনলাম তারেক রহমান এই রোহিঙ্গা নিয়ে মায়ানমারকে চাপ দেওয়ার কথা, এই ধরনের নীতিগত কথা বলার জন্য। তো আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। ওই মিটিংয়ের কুফল আছে, ওই কুফলের জন্য সতর্ক থাকতে হবে। যদিও তাদের এই সমস্ত কথাবার্তায় বা ওনারা দুইজন তিনজনে একসাথে হইয়া কিছু করবে, তিনজন বলতে হলো ইনুস, তারেক আর হলো শফিক হলো ডাক্তার শফিক, এই জামাতের আমির। তো এই থিনি রত্ন একসাথে বাংলাদেশের অনিষ্ট ছাড়া কোনো নিষ্ঠ করতে পারবে না, এইটাই স্বাভাবিক। তারপর আমাদের সতর্ক থাকতে হবে আর কখন কি বলে, আস্তে আস্তে বের হচ্ছে। যাই হোক, এগুলো নিয়ে ভবিষ্যতে আরো কথা বলবো, আরো কিছু কথা আছে। কথা তো প্রতিদিনই জন্ম হয়। তো আমাদেরকে এই চক্র, এই ত্রিচক্র যে এখন মাঠে খেলতে নামছে, এদের সতর্ক থাকতে হবে এবং এদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের পথ রুদ্ধ করতে হবে। আমরা আমাদের সামরিক বাহিনীর প্রতি আস্থাশীল, বিশ্বাসী। তারা এদেরকে কিক আউট করবে খুব অল্প সময়ের মধ্যে, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।